পাহাড় ধসে বান্দরবান কক্সবাজারে 4 দিনে 30 জনের মৃত্যু, ভারী বর্ষণে প্লাবিত কয়েকশো গ্রাম। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঠানো হয়েছে সহায়তা। বন উজাড় ও পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার, পরিবেশ রক্ষায় সমন্বিত প্রচেষ্টা অব্যাহত, বলেছেন প্রধানমন্ত্রী। জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন। পঞ্চদশ সংশোধনের বিষয়ে হাইকোর্টের রায় বহাল, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে, জানালেন আইনমন্ত্রী। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সংবাদ শিরোনাম দেখছিলেন। টানা ও ভারী বৃষ্টিতে 3 পার্বত্য জেলায় পাহাড় ধসের পাশাপাশি ও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বান্দরবানের লামায় পাহাড় ধসে শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ পরিস্থিতিতে বান্দরবানে 12 জুলাই পর্যন্ত সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে খাগড়াছড়ির দিঘি নালায় বন্যা পরিস্থিতির অবনতিতে 3000 মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বান্দরবান লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় বুধবার রাতে প্রবল বৃষ্টিতে মাটির ঘরে পাহাড় ধসে পড়ে 2 পরিবারের শিশুসহ 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় মাটি সরিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে বান্দরবান জেলা সদর লামা, আলীকদম, নাইখংছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসন 220টি আশ্রয় কেন্দ্র খুলেছে। বন্যা কবলিত লোকজন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এছাড়া ব্যাপক পাহাড় ধসে রুমা, থানচি ও বোয়াংছড়ি সড়কে যানবাহন চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। খাগড়াছড়ি জেলা সদরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দীঘিনালার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্যোগের কারণে জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সাজেক, লংগদু ও বাঘাইছড়ির সাথে খাগড়াছড়ি সহ সারা দেশের সড়ক যোগাযোগ। মহালছড়ির দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এদিকে চট্টগ্রামে প্রায় 4 দিন পর আজ সূর্যের দেখা মেলায় স্থবির মহানগরীতে আবারও ফিরেছে কর্মচাঞ্চল্য। নিচু এলাকায় এখনো কিছু পানি জমে থাকায় দুর্ভোগে লোকজন। টানা বৃষ্টির কারণে কক্সবাজারে পাহাড় ধসে মৃত্যুর মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে। আজ সকালে আবারও পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শহর ও রোহিঙ্গা ক্যাম্পে গত 3 দিনে নারী, পুরুষ ও শিশু, শিক্ষার্থী, শিক্ষক সহ মারা গেছেন 22 জন। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় জেলার 5টি উপজেলার 40টি ইউনিয়নে বন্যা ও পাহাড়ি ঢলের পানি ঢুকে প্লাবিত হয়েছে। ভেঙে গিয়েছে নদী ও খালের ছোট ছোট বাঁধগুলো, পানিবন্দী হয়ে পড়েছে 3 লাখ মানুষ। মোর্শেদুর রহমান খোকনের তথ্য ছবিতে বিস্তারিত। টানা বৃষ্টিতে উজাম থেকে নেমে আসা ঢলে প্লাবিত কক্সবাজারের নিচু অঞ্চল। জেলার দ্বীপ উপজেলা, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, রামু, উখিয়া ও টেকনাফ উপজেলার কয়েক শতাধিক গ্রাম বন্যায় কবলিত হয়ে 3 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। চকরিয়ার মাতামুহুরী ও কক্সবাজারের বাঁকখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এই অবস্থায় খাল বিলের পানি দ্রুত নামতে না পারায় জনদুর্ভোগ আরও বেড়েছে। জলজট ও কৃত্রিম বাঁধের কারণে পানি নামতে পারছে না। আর ঘর বাড়ি এখন বেশি কষ্ট আছে মোটামুটি রিসিভার হারানে আর পানি বন্ধ হয়ে যাবে, যাইতে না পারে। এই পানিটা মানে অতি সহজেই নামার সুযোগটা থাকে না, কারণ কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে তারা মাছ ধরে। এখন রাফুল যদি খুলি নই তারা চেয়ার মনে আর বসবাস করি না, আমার আউডার বন্ধ, ঘর বাড়ি ঢুকি যাবে। পাহাড় ধসের ঝুঁকি থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে বসবাসরতদের মাইকিং করে আশ্রয় কেন্দ্রে যেতে বলা হলেও অনেকেই তা মানছেন না। গত 3 দিনে এখন পর্যন্ত পাহাড় ধসে মারা গেছে 21 জন। সকাল থেকে কন্টিনিউয়াসলি মাইকিং করছে এবং সরে যাওয়ার জন্য তাদেরকে বলছি, কিন্তু তারা সরছে না। কিন্তু এখন আমরা তাদেরকে ফোর্স প্রয়োগ করবো, তারা যদি না সরে আমরা অন্যভাবে তাদেরকে সরানোর ব্যবস্থা করবো। এখান থেকে সরতে হবে, এটা হলো কথা। পানিবন্দী মানুষের বিষয়ে নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন। কিছু জায়গায় ফ্ল্যাশ ফ্লাড তাৎক্ষণিকভাবে কিন্তু পানিটা দ্রুত নিষ্কাশন হয়ে যাচ্ছে। আমরা আশা করি এখন যে বৃষ্টির যে পূর্বাভাস যেটা পাচ্ছি, আস্তে আস্তে এটা কমে যাবে। জেলায় আরও 2 দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রাখার নির্দেশ দেওয়া হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার সহ 4 জেলায় বন্যা ও বর্ষণের সময় পাহাড় ধসে এ পর্যন্ত 30 জনের প্রাণহানি হয়েছে।
জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এসব এলাকার দুর্যোগ মোকাবেলায় নিয়মিত সহায়তার পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও 20 লাখ টাকা করে সহায়তা পাঠানো হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার সংসদে 300 বিধিতে দেয়া বক্তব্যে এসব তথ্য জানান আসাদুল হাবিব দুলু। জেলায় 10 লক্ষ টাকা জিআর ক্যাশ পাঠিয়েছি এবং প্রত্যেকটি জেলায় আমরা 200 মেট্রিক টন করে চাউল বরাদ্দ দিয়েছি। আজকে আবার আমরা আমাদের মন্ত্রণালয় থেকে 25 লক্ষ টাকা চট্টগ্রামে, 20 লক্ষ টাকা কক্সবাজারে, 10 লক্ষ টাকা রাঙ্গামাটিতে, 10 লক্ষ টাকা খাগড়াছড়িতে, 10 লক্ষ টাকা বান্দরবনে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তার ত্রাণ ভান্ডার থেকে প্রত্যেকটি জেলায় 20 লক্ষ টাকা ইতিমধ্যে উনি বরাদ্দ দিয়েছেন এবং উনি সার্বক্ষণিক এটি দেখভাল করছেন, আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আমি মনে করি আগামীকাল 2 দিন যেহেতু সম্ভবত সংসদ অধিবেশন মুলতবি থাকবে, এই মুহূর্তে যদি আমাদের সংসদ সদস্যবৃন্দ তার এলাকায় যান এবং সেখান থেকে যদি তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, আরও যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা সেখানে জরুরি বরাদ্দ দেব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু গাছ লাগানো বা নদী খাল খননে পরিবেশ রক্ষা হবে না, শহর ও নগরের বর্জ্য ব্যবস্থাপনায়ও আমূল পরিবর্তন আনা জরুরি। প্লাস্টিক পণ্য ও বর্জ্য কমিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানান তিনি। বলেন, পরিবেশ রক্ষায় পুলিশ বা আইন দিয়ে হবে না, সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থলের জন্য সবাইকে দায়িত্বশীল হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার যে 20,000 কিলোমিটার খাল ও নদী খনন করছে তা কৃষকদের সুবিধা দেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। সরকারের নেওয়া উদ্যোগ বাস্তবায়ন করতে পারলে নিরাপদ সবুজ বাংলাদেশ সম্ভব বলে জানান তিনি। আগারগাঁয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী জানান, 5 বছরে 25 কোটি গাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোন মাটিতে কোন আবহাওয়ায় কোন গাছ লাগাতে হবে সেদিকটি লক্ষ্য রেখেই গাছ রোপণ করতে হবে। এই বনায়ন পশু পাখি বিভিন্ন প্রাণী কীট পতঙ্গের জন্য নিরাপদ বাসস্থান কিংবা প্রয়োজনীয় আহারের যোগান দিতে পারে কিনা, এটিও কিন্তু আমাদের চিন্তার মধ্যে থাকা প্রয়োজন। কারণ আমরা অনেক গাছ অনেক কিছু কেটে ফেলার কারণে যেটি হচ্ছে সমস্যা, অনেক পোকামাকড় অনেক কিছু কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেটাও পরিবেশের জন্য ক্ষতিকারক। গাছপালা, প্রাণী অর্থাৎ সকল জীব এবং মাটি, পানি, বায়ু, জড় পরিবেশ সবকিছু যাতে স্বাভাবিকভাবে মিলেমিশে থাকতে পারে, বনায়নের মাধ্যমে, ফরেস্টেশনের মাধ্যমে এরকম একটা ইকোসিস্টেম বজায় এবং বহাল রাখায় আমরা চেষ্টা করছি। বর্তমান সরকার যে কাজগুলো করছে তার ভিতর দিয়ে এই পুরো জিনিসটাকে একসাথে রাখার, পরিবেশের যে ঠিকঠাক সেটাই আমাদের লক্ষ্য। শুধু যে গাছ লাগাবো আমরা, শুধু যে প্লাস্টিক সরাবো তা না, অনেকগুলো ইন্টিগ্রেটেড জিনিস আছে, সেগুলোকে আমরা খেয়াল রাখার চেষ্টা করছি। সবুজ প্রকৃতির সঙ্গে উন্নয়ন সমানতালে এগিয়ে নেওয়া সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বসবাসের অযোগ্যর তালিকায় বিশ্বের 3য় অবস্থানে ঢাকা এমন প্রতিবেদনের উদাহরণ টেনে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি তাহলে অবশ্যই কিন্তু কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পানির নিরাপত্তার কোনোটাই নিশ্চিত করা সম্ভব হবে না, কোনোটাই নিশ্চিত করা সম্ভব হবে না। এ কারণেই ইকোসিস্টেম রক্ষা করাটা অত্যন্ত জরুরি। উন্নয়ন ও পরিবেশকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে বরং প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন এবং সমৃদ্ধি গড়ে উঠুক, এটি বর্তমান সরকারের প্রত্যাশা, বর্তমান সরকারের পরিকল্পনা, ইচ্ছা, যেভাবেই আমরা বলি কেন। ছাদ বাগান, নগর ফরেস্টেশন, নগর বনায়ন, GIS ভিত্তিক বৃক্ষরোপণ, নদী তীর এবং খালের দুপাশে সবুজায়ন এবং ইকো ট্যুরিজমকে সরকার অর্থনীতির নতুন ক্ষেত্র হিসেবে আমরা বিকশিত করতে চাই। বৃক্ষরোপণ ও সবুজায়নে ভূমিকার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পরিবেশ পদক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রথম স্থান অধিকার করেছে। এ সময় বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সংবিধানের বহুল আলোচিত 15ম সংশোধনী নিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের কয়েকটি বিধানকে অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা বহাল রেখে রায় দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ। সৈকত সাদিকের প্রতিবেদনে বিস্তারিত। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার পাশ করেছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এতে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নারীদের সংরক্ষিত আসন বাড়িয়ে করা হয় 50, সংবিধানে অবৈধ হস্তক্ষেপ করলে রাষ্ট্রদ্রোহিতার শাস্তিসহ প্রায় 54টি বিষয় সংযুক্ত করা হয়। পঞ্চদশ সংশোধনীর কারণে 2014, 18 ও 24-এর জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। এসব নির্বাচন বয়কট করে ক্ষমতাসীন দল বিএনপি ও বিরোধী দল জামাত সহ কয়েকটি রাজনৈতিক দল। 2024-এর 5 আগস্ট জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে রিট করে সুশাসনের জন্য নাগরিক সুজন সহ কয়েকটি পক্ষ এই রিট নিষ্পত্তি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা সহ কয়েকটি বিষয়কে অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন 4টি পক্ষ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার হাইকোর্টের রায় হুবহু বহাল রেখে আপিল খারিজ করে দিয়েছেন। যে আজকের আপিল বিভাগের রায়ের ফলে হাইকোর্টের সেই যে ঐতিহাসিক জাজমেন্ট যেটি ছিল সেটি আজকে আবার পুনরায় আমি কি বলবো যে বহাল তো অবশ্যই সেটাই আবার প্রতিস্থাপিত স্থাপন হলো আর কি। পূর্ণাঙ্গ রায় যখন আমরা পাবো তখন আমরা আসলে বলতে পারবো যে আদালত কোন কোন বিষয়গুলো অবজারভেশনে দিয়েছেন। রিটকারী সংগঠন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, পূর্ণাঙ্গ রায়ের পর রিভিউ করা হবে। আর আইনজীবী জানান, আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে অস্পষ্টতা থেকে গেছে। হাইকোর্টের রায়ে যেগুলো বাতিল হয়েছিল সেগুলোই আপিল বিভাগের রায়ে বহাল থাকলো। আপিল বিভাগ নতুন করে আর কোনো কিছুকে বাতিল করেননি। আমরা যে রিভিউ করেছিলাম, রিভিউতে আমরা প্রতিকার পেয়েছি, তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে দিনের ভোট রাতে হওয়ার সম্ভাবনাটা অতি ক্ষীণ। তত্ত্বাবধায়ক সরকার গণভোটের বিধান, সংবিধান পরিবর্তন সহ 4টি বিধান বাতিল করায় জুলাই চার্টার অনুযায়ী সংসদ সিদ্ধান্ত নিতে পারবে বলে জানান জামায়াতের আইনজীবী। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে বাতিল ঘোষণা করা হয়েছিল। আমাদের হাইকোর্ট বিভাগ ওই বাতিলটাকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। আপিল বিভাগের আজকের রায়ের মাধ্যমে ওই তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্ট ডিভিশন যে বাতিল করেছেন, এই বাতিলটাকে যে বাতিল করেছেন সেই বিষয়টা বহাল থাকবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে আর কোনো বাধা থাকলো না। সুপ্রিম কোর্টের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল, আবার সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমেই ফিরে আসলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তবে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কি হবে তা নির্ধারণ করবে জাতীয় সংসদ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, পঞ্চদশ সংশোধনী ছিল বাংলাদেশের মানুষের গণতন্ত্রের যাত্রাপথে এক অন্তরায়। জুলাই সনদকে সামনে রেখে বাকি সংশোধনীগুলো সংসদে আলোচনা করে জনগণের স্বার্থের কথা মাথায় রেখে সংবিধান সংশোধন করা হবে। রায়ের কপি হাতে পেলে পুরো রায় চুলচেরা বিশ্লেষণ করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে হবে বলেও জানান আইনমন্ত্রী। ডিভিশনের একই কথা বলে দিয়েছেন, যেটা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবেন, আর হাইকোর্ট যেগুলো আপনার অবৈধ ডিক্লেয়ার করছে সেগুলো বহাল রেখেছে। সুতরাং হাইকোর্টের রায় বহাল আছে, আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা পার্লামেন্টের সামনে প্লেস করব এবং সেই অনুসারে করব। এবং সেখানে আমাদের এই সংশোধনীগুলো আনতে আমাদের মুখ্য বিবেচ্য বিষয় থাকবে জুলাই চার্টার। জনগণ খুশি কিনা সরকার সেটা দেখবে, জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা। আমি মনে করি 2-4টা গুরুত্বপূর্ণ ইস্যুতে জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে নিশ্চয়ই। আর অন্য ইস্যুগুলো যেহেতু পার্লামেন্টের সাথে আমি মনে করি রাইটলি বলেছেন, পার্লামেন্ট ইজ দ্য অথরিটি। যে পার্লামেন্ট একটা আইন প্রণয়ন করতে পারে সেই পার্লামেন্ট সেই একই আইন বাতিল করতে পারে। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে তাকে বিচারের মুখোমুখি করতে সরকার সচেষ্ট রয়েছে, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন।
বাংলাদেশ সরকার ভারতের সরকারের সাথে যেটা ইন্টারিমের সময় যে যোগাযোগটা শুরু হয়েছে সেটা এখন সেই ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা চলমান আছে এবং যখন আমরা ওই প্রপার চ্যানেলে যখন একজন বন্দি বিনিময় চুক্তির আওতায় বা একজন আসামিকে যখন ফেরত আনা হয় সেই যেই প্রোটোকল আছে যেই নর্মস আছে সেই নর্মস অনুযায়ী ওনাকে এনে এখানে অন্য বিচার করা হবে সেটাই তো মনে হয় বাংলাদেশের জনগণ চায় যে এখানে যে অন্যায়গুলো হয়েছে যেই দুর্নীতি হয়েছে খুন গুম হয়েছে সেগুলোর একটি সুষ্ঠু স্বচ্ছ বিচার বাংলাদেশের মাটিতে হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু নন তিনি, বরং বিএনপির একজন সাধারণ কর্মী। বগুড়ার মানুষ হিসেবে তার সাথে ভালো যোগাযোগ আছে বলে জানান। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF আয়োজিত সংলাপে অংশ নিয়ে প্রতিমন্ত্রী নিজের সম্পদ বৃদ্ধির সমালোচনার জবাব দেন। জানান এবছরে স্থানীয় সরকার নির্বাচন হবে, এজন্য বাজেটে বরাদ্দ রাখা আছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। নানা কারণে আলোচনায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম নিজের সম্পদ 8 গুণ বৃদ্ধি, পরিবারের নামের সাথে মিল করে নতুন ইউনিয়ন নামকরণ, সন্তানকে ক্রিকেট বোর্ডের সদস্য করা, মন্ত্রণালয়ে ক্ষমতার অপব্যবহার সহ তার বিরুদ্ধে আছে নানা অভিযোগ। বৃহস্পতিবার সচিবালয়ে BSRF সংলাপে এসব অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন প্রতিমন্ত্রী। ইউনিয়নের নামকরণ নিয়ে হয়তো অনেক প্রশ্ন ছিল, অনেক আলোচনা সমালোচনা হয়েছে। পরে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী 3টি ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন করে আবার ওই এলাকার জনগণ যেভাবে চাইছে সেভাবে নামকরণের ব্যবস্থা হয়েছে। যেদিন বোর্ড নির্বাচিত হয়েছে ফার্স্ট বোর্ড মিটিং করেছে, পরের দিনে আমার কথা মতো গিয়ে আমার ছেলে ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করেছে। এই নিউজটা আপনারা কেউ হাইলাইট করেন না। একটা চিহ্নকে গোল চিহ্ন দিয়ে যদি বলেন যে আমি প্রতিমন্ত্রী হওয়ার পর আমার সম্পদের পরিমাণ 8 গুণ বেড়েছে, তখন কিন্তু কষ্ট লাগে। আপনি ওখানে সম্পত্তি দেখালেন 31 শতক, কিন্তু আমার হলফনামাতে তো সম্পত্তি দেওয়া আছে 1835 শতক। গুঞ্জন আছে নিজেকে সরকারের শীর্ষ নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু হিসেবে পরিচয় দেন তিনি। এই ইস্যুতেও নিজের অবস্থান স্পষ্ট করলেন মীর শাহে আলম। কোনোভাবে আমি আপনাদের মাধ্যমে আবারও বিনয়ের সাথে অনুরোধ করি যে এই বিষয়টি কখনোই কেউ নোটিশে বা নজরে নিয়ে আসবেন না। কোনো কারণেই কোনোভাবেই আমাদের শ্রদ্ধেয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আমি বন্ধু না। আমি বিএনপির সাধারণ একজন কর্মী এবং বিএনপির কর্মী হিসাবে আমার বিভিন্ন সময় জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া, বগুড়া জেলার দায়িত্ব পালন করবার কারণে যেহেতু বগুড়া বাড়ি শ্রদ্ধেয় নেতা তারেক রহমানের, তার সাথে বহুবার আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। স্বাভাবিক কারণেই তিনি আমাদেরকে স্নেহ করেন এবং বিভিন্ন সময় পরামর্শ দেন। বগুড়ার মানুষ হিসেবে এইটুকু যোগাযোগ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আছে। প্রতিমন্ত্রী এ সময় ঘোষণা দেন বগুড়ার উন্নয়নের। জানান বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে নতুন যে যুদ্ধ বিমানগুলি আসবে সেটি ওই বগুড়ার এয়ারপোর্টের সাথেই বিমান ঘাঁটির বহরে সংযুক্ত হবে। চলতি বছরের মধ্যে স্থানীয় সরকারের 5টি নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান এই প্রতিমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পরও বিচার সংস্কার আর নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা এখনও পূরণ হয়নি এমন অভিযোগ তুলে দ্রুত বিচার, রাষ্ট্র সংস্কার এবং জুলাইয়ের চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনেরা। একই সঙ্গে নিহত ও আহত পরিবারের স্বজনদের প্রশ্ন, আর কতদিন অপেক্ষা? বিস্তারিত আসমা আক্তার নূপুরের প্রতিবেদনে। জুলাই শুধু একটি আন্দোলন নয়, একটি জাতির আত্মত্যাগ, প্রতিরোধ আর নতুন রাষ্ট্রের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই ডিআরইউতে আলোচনা সভায় মিলিত হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বুদ্ধিজীবী এবং জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যরা। বক্তারা বলেন, জুলাইয়ের আন্দোলন কোনো ব্যক্তি বা সরকার পরিবর্তনের জন্য ছিল না। লক্ষ্য ছিল বিচারহীনতার অবসান, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর এবং এমন একটি বাংলাদেশ গড়া যেখানে জনগণের ভোট, বিচার ও অধিকার হবে রাষ্ট্র পরিচালনার ভিত্তি। বিচারহীনতার সংস্কৃতি চিরতরে বিলুপ্ত করতে হবে।
যারা খুন করেছে, হামলা করেছে, গুলি করেছে, শুধু তাদের বিচার নয়, যারা নির্দেশ দিয়েছে, মদত দিয়েছে, তাদেরও বিচার করতে হবে। 12 তারিখে 70% জনগণ সে অর্জনের পক্ষে তারা কিন্তু ভোট দিয়েছিলেন। আমরা কোর্টের মুখাপেক্ষী ছিলাম না, আমরা জনগণের কাছ থেকে রায় দিয়ে এসেছি। আমাদেরকে আবার কোর্টের মুখাপেক্ষী করার যদি চেষ্টা করা হয়, যদি জনগণের রায়কে কোর্টের মুখাপেক্ষী করার চেষ্টা করা হয়, সেটা বাংলাদেশের জন্য ভালো কোনো ফল বয়ে নিয়ে আসবে না। জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে ছিল বক্তাদের কঠোর অবস্থান। তারা বলেন, হত্যাকাণ্ডে জড়িতরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশে যাতে কেউ মার্ডার করে পার না পায়, এই জায়গায় আমাদের দাঁড়াতে হবে। কেউ যেন আবার ফিরে এসে মার্ডার করে এসে আবার সে যেন পলিটিক্যাল ক্যারিয়ার সে যাতে না করতে পারে। বক্তাদের মতে, জুলাইয়ের চেতনা কেবল স্মরণে রাখলেই হবে না, তা বাস্তবায়ন করতে হবে আইন সংস্কার এবং রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে। সেটার সংস্কার যা আমার জীবন বদলে দেয়, যা আমাকে মানুষের মতো ভাবতে শেখায়, যা আমাকে মানুষের মতো বাঁচবার একটা সুযোগ করে দেয়, সেই রকম যতগুলো সংস্কার ছিল তার একটা সংস্কার এই পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ওনার হাতে এখন রক্তের দাগ, ওনার হাতে এখন মানুষ খুনের অভিযোগ ওনার উপরে আছে। উনি বাংলাদেশকে ধ্বংস করে দেন, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছেন। সুতরাং শেখ হাসিনা অনুতপ্ত হবেন না, আর ওনাকে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের জনগণ কখনই গ্রহণ করবে না। আর জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের স্বজনরা বলেন, 1 বছর পেরিয়ে গেলেও বিচার এখনো শেষ হয়নি। তাদের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন, আহতদের পুনর্বাসন এবং শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রের ঘোষিত প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। 2 বছর পরে আমরা ফাঁসির রায় না শুনে আমরা 10 বছর আরামায়েশ করার জন্য আসামিকে সাজাপ্রাপ্ত করা হয়েছে। আমাদের পুলিশ আমাদের বাচ্চাদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল, পাখির মতো মেরে ফেলছিল আমাদের বাচ্চাদের, যেটা আমাদের মারা আমরা কেউ সেটা নিতে পারছিলাম না। আলোচনা সভায় সবার এক দাবি, জুলাইয়ের আত্মত্যাগকে সম্মান জানাতে হলে শুধু স্মরণ নয়, বিচার সংস্কার এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলো থেকে দরিদ্রতা দূর করতে চীনের সহায়তা চেয়েছেন এই অঞ্চলের নেতারা। সাউথ কোঅপারেশনের মাধ্যমে দারিদ্র্য দূরের উপর জোর দিয়েছেন তারা। বিশ্বের বিভিন্ন দেশের দারিদ্র্য দূরীকরণে জ্ঞান, প্রযুক্তি সহ সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা বলেছেন চীনের আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। চীনের ইনসন থেকে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। আধুনিকতার পথে চীনের শিক্ষা ও প্রেসিডেন্ট শি জিনপিং এর চিন্তাভাবনা নিয়ে চীনের নিংশা প্রদেশের রাজধানী ইনচনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সেমিনার। এতে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং গণমাধ্যম ব্যক্তিরা। উদ্বোধনী বক্তব্যে চীনের আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং বলেন, চীন সরকার নিজ দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে দরিদ্রতা দূর করতে চায়। বলেন, এজন্য বিভিন্ন দেশের রাজনৈতিক দলের সাথে সহযোগিতা বৃদ্ধি করতে আন্তর্জাতিক এই সেমিনার আয়োজন করা হয়েছে। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আমরা চীন থেকে দারিদ্র্য দূর করতে সক্ষম হয়েছি। আমরা শুধু চীন থেকেই না, বিশ্বের অন্যান্য দেশ থেকেও দারিদ্র্য দূর করতে চাই। সাউথ সাউথ সহযোগিতা, প্রযুক্তি, জ্ঞান, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দক্ষিণ এশিয়া সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে আমরা দারিদ্র্য দূর করতে পারি। এক্ষেত্রে চীন সহায়তা করতে প্রস্তুত। এক্ষেত্রে আমরা বিশ্বের অন্যান্য দেশের রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক গড়ে তুলতে চাই। সুশাসন, মূলধন এবং সঠিক কর্মকৌশলের অভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে শতভাগ দারিদ্র্য দূর করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন এই অঞ্চলের দেশগুলোর নেতারা। চীনের দারিদ্র্য বিমোচন কৌশল এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে অভিমত তাদের। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ সবগুলোই উন্নয়নশীল দেশ। দারিদ্র্য এই দেশগুলোর সবথেকে বড় চ্যালেঞ্জ। লাখ লাখ মানুষ দরিদ্র। চীন দারিদ্র্য বিমোচনে বড় সাফল্য লাভ করেছে। আমরা দারিদ্র্য দূরীকরণে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারি। এজন্য দরকার সাউথ সাউথ কোঅপারেশন।
আমরা চীনের দারিদ্র্য বিমোচন কর্মসূচি দেখে অভিভূত হয়েছি, তবে আমরা চীনের দারিদ্র্য বিমোচন মডেল হুবহু আমাদের দেশগুলোতে প্রয়োগ করতে পারি না, কারণ আমাদের দেশের মধ্যে ভিন্নতা আছে। তবে আমরা চীনের কাছ থেকে রাজনৈতিক অঙ্গীকার, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং জনকল্যাণমুখী নীতি কিভাবে নিতে হয় তা শিখতে পারি। দারিদ্র্য দূর করে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে মানুষের ভাগ্য উন্নয়ন করে একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ার প্রতিশ্রুতি দিলেন বিভিন্ন দেশের সরকার ও রাজনৈতিক দলের নেতারা। নিংশিয়া সহ চীনের বিভিন্ন অঞ্চল একসময় খুবই দরিদ্র ছিল, কিন্তু চীন সরকারের নেয়া নানা উদ্যোগের কারণে সেই দরিদ্রতা দূর হয়েছে, মানুষ হয়েছে স্বাবলম্বী। সেই গল্পগুলোই আন্তর্জাতিক এই সেমিনারে তুলে ধরলেন চীনের শীর্ষ নেতারা। একই সাথে বিশ্বের বিভিন্ন দেশের সাথে তারা সহযোগিতার কথা বললেন দারিদ্র্য দূরীকরণে। ইবুল কায়েস, বাংলা ভিশন, ইনচন, নিংশিয়া, চীন। সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে এখনো ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক নানান বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, রথযাত্রাকে কেন্দ্র করে উস্কানি দিয়ে কেউ যেন রাজনীতি করার সুযোগ না পায়, সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। উস্কানি দিয়ে কোনো এজেন্ট যেন কিছু করতে না পারে, সেজন্য প্রশাসন সহ নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, স্কুল ফিডিং কার্যক্রমে সরকারের প্রচেষ্টাকে নস্যাৎ করার চেষ্টা হচ্ছে। সরকারের তহবিল থেকে টিফিন কার্যক্রমে যারা সঠিকভাবে কাজ করছে না তারা মানবতার শত্রু। মাঠ পর্যায়ে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত বলে মনে করেন রুহুল কবির রিজভী। এবারও তাদের এই রথযাত্রা যে উৎসব, অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা এবং উল্টো রথের তাদের এই আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একইভাবে তাদের পাশে থাকবে এবং তাদের সাথে থাকবে, যাতে কেউ কোনো উস্কানি এবং কোনো ধরনের এটিকে নিয়ে কোনো রাজনীতি করার সুযোগ সৃষ্টি করতে না পারে। আগামী আগস্টের পরপরই দেশের সকল 50 শয্যার হাসপাতালকে 101 শয্যায় উন্নীত করার কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ তিনি সংসদে জানান, কাউকে যাতে বেসরকারি ক্লিনিকের খপ্পরে পড়তে না হয়, সরকার সেই ব্যবস্থা করছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন এবং আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মধ্যে পিপিপি তৈরি করা সহ সমস্ত কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, আশা করি at the end of the August we will go for the tender in the paper for all the hospitals to construct again. এই 101 শয্যা হাসপাতালগুলিকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেকটা হাসপাতালে আমরা 10 শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতে যাচ্ছি। মাননীয় স্পিকার, প্রত্যেকটা উপজেলা হাসপাতালে ল্যাব, প্যাথ ল্যাব আমরা স্থাপন করতে যাচ্ছি, মেশিনারিজ ইম্পোর্ট করতে যাচ্ছি, যাতে করে গ্রামের মানুষ আর ক্লিনিকের খপ্পরে না পড়তে হয়, সঠিক ইনভেস্টিগেশন যাতে পায়। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম 2 আসন থেকে বিএনপির বিজয়ী প্রার্থী সরওয়ার আলমগীর। সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও অন্যান্য হুইপরা উপস্থিত ছিলেন। এর আগে সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। পরে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। আসামির মৃত্যুর গুজব কেন্দ্র করে বরিশালের আগরঝাড়া থানায় হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 5 পুলিশ সহ 15 জন। পুলিশ জানায়, একটি চুরির মামলায় বুধবার সন্ধ্যায় রিয়াজ ফকির নামে একজনকে গ্রেফতার করা হয়। বিকেলে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।
তখন বাকাল ইউনিয়নে ফুলশ্রী গ্রাম থেকে রিয়াজের স্বজন ও শতাধিক এলাকাবাসী থানার ভেতরে মিছিল নিয়ে প্রবেশের চেষ্টা করে। পুলিশ বাধা দিলে এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে পুলিশ সহ আহত হয় উভয় পক্ষের 15 জন। এ সময় থানায় ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশের দাবি, গ্রেফতারকৃত রিয়াজ অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে রিয়াজের স্বজনদের দাবি, পুলিশ অতিরিক্ত মারধর করায় রিয়াজ জ্ঞান হারিয়ে ফেলে। ময়মনসিংহের ধোবাউড়ায় চাঞ্চল্যকর 5 বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলায় 3 আসামিকে মৃত্যুদণ্ড ও 1 আসামিকে 11 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আরিফ, রাকিব ও সিয়াম। এই মামলায় অপ্রাপ্তবয়স্ক অপর আসামি মারুফকে 11 বছরের কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। গত 14 জুন ধোবাউড়ার টাঙ্গাহাটি গ্রামের তাজু মিয়ার মেয়ে শিশু নিসামণিকে ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। 15 জুন নিসামণির বাবা বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরে দাবি জানিয়েছেন শিশুটির বাবা মা। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে 8 বছরের শিশু জান্নাতুল নেসা প্রকাশ ইরামণি হত্যা মামলায় একমাত্র আসামি বাবুল শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক এ রায় ঘোষণা করেন। গত 1 মার্চ সকালে চকলেট কিনে দেওয়ার নাম করে শিশু ইরাকে বাড়ি থেকে নিয়ে যায় প্রতিবেশী বাবুল শেখ। পরে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেনে গলাকাটা অবস্থায় ইরাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে কয়েকজন শ্রমিক। পরে চিকিৎসাধীন অবস্থায় 2 দিন পর মারা যায় শিশুটি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান জানিয়েছেন, ডাইরেক্ট লিস্টিং এর মাধ্যমে দ্রুত সময়ে পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্ত করা হবে। মিউচুয়াল ফান্ডের বাজার বড় না করলে পুঁজিবাজার এগোবে না বলে মনে করেন বিএসইসি চেয়ারম্যান। আগামীতে মিউচুয়াল ফান্ডগুলোকে পারফরমেন্স দেখাতে হবে জানিয়ে তিনি বলেন, মিউচুয়াল ফান্ডের উন্নয়ন ছাড়া ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোনো উপায় নেই। রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম আয়োজিত সিএমজেএফ টকে এসব কথা বলেন তিনি। বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, মিউচুয়াল ফান্ড আইপিও রুলস এবং মার্জিন রুলস পরিবর্তন ছাড়া বাজার কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। ইউনিলিভার, ইনসেপ্টার মতো কোম্পানিগুলোকে ডাইরেক্ট লিস্টিং করা হবে। শুরুতে সরকারি কোম্পানি 25% শেয়ার অফলোডের মাধ্যমে ডাইরেক্ট লিস্টিং হতে পারে। তবে আগামীতে সব ধরনের কোম্পানি 10% পুঁজিবাজারে ছাড়তে হবে, এমনটিও হতে পারবে বলে জানান বিএসইসি চেয়ারম্যান। আজকে যে আপনারা কিছু প্রতিফলন, আমাদের নতুন স্কিলস মার্কেটে তাড়াতাড়ি নিয়ে আসতে হবে। এখন আইপিও রুল সংশোধন করার পরেও কিন্তু ইট টেক্স টাইম একটা আইপিও করার জন্য। সহজ উপায় কি তাহলে? সহজ উপায় হচ্ছে ডাইরেক্ট লিস্টিং রেগুলেশন। আমাদের যে বর্তমান ডাইরেক্ট লিস্টিং রেগুলেশন যেটা আছে, এটা মার্কেট বান্ধব না। এটা শুধু বলা হয়েছে সরকারি কোম্পানি করতে পারে, তাও 25% আপনাকে অফলোড করতে হবে। এটা তো কোনো নিয়ম হলো না। তো আমরা চেঞ্জ করে দেবো এটাকে। আমরা যেটা করবো যে কোনো কোম্পানি ক্যান অ্যাপ্লাই উইথ 10% অফলোডিং, যে কোনো কোম্পানি। আমি দেখবো বাকিটা যে কোম্পানিটা কিরকম। মিডিয়া আপনারা কাকে দেখেন? আনলিস্টেড কোম্পানি দেখেন। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ঢাকাস্থ ঈশ্বরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা হয়েছে রাজধানীতে। অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান বক্তারা। এতে অংশ নেন ঢাকায় বসবাসরত এবং প্রবাস ফেরত ঈশ্বরগঞ্জের বিপুল সংখ্যক মানুষ। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন নয়ন। আপনারা জানেন যে আমি প্লাস্টিকের ব্যবহার কমাতে ব্যবসায়িক উদ্ভাবনী পরিকল্পনা ও পণ্য প্রদর্শন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে রাজধানীর সোভানবাগে। এএসএমই ফাউন্ডেশন ও জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা ইউনিডোর উদ্যোগে এই আয়োজন করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিআইএম মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বাংলাদেশ কবিতা পরিষদের সাবেক সভাপতি এবং 21 পদক প্রাপ্ত কবি বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদি স্মরণ সভা হয়েছে বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে। অনুষ্ঠানে তার সাহিত্যকর্ম, মুক্তিযুদ্ধের চেতনা, মানবিক মূল্যবোধ এবং বাংলা কবিতায় তার অবদান নিয়ে আলোচনা করেন বক্তারা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বহুমাত্রিক লেখক, কবি এবং গবেষক ডক্টর মাহবুব হাসান। বক্তব্য রাখেন কবি ও কথা সাহিত্যিক সুলাইমান হাসান, হাসান আলী, নাজিম অজিদ, কবি হাসিনা মমতাজ, লেখক, ছড়াকার ও সাহিত্যিক শরীফ আব্দুল গফরান, কবি ও গবেষক নাসির হেলাল,
সভাপতিত্ব করেন কবি মোশাররফ হোসেন খান। নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যকে তুলে ধরতে 3 দিনব্যাপী শীতলপাটির তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর ধানমন্ডিতে। শফিউদ্দিন শিল্পালয়ের প্রদর্শনীটি উদ্বোধন করেন নকশাকার এমডি ফয়সালের মাতা মমতাজ সুলতানা। বিশেষ অতিথি ছিলেন ফ্যাশন ডিজাইনার ও গবেষক চন্দ্রশেখর সাহা, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের প্রধান অধ্যাপক ফারুক আহমেদ মোল্লা, শিল্পী ও গবেষক শাওন আকন্দ, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার সহ বিশিষ্ট ব্যক্তিগণ। পূবালী ব্যাংক পিএলসি এবং ব্র্যাক ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের উদ্বোধন ও সমঝোতা স্মারক সই হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এই আয়োজনে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম, পূবালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ নেওয়াজ খান, মহাব্যবস্থাপক ও মহাখালী কর্পোরেট শাখার শাখা প্রধান মোহাম্মদ শাহিন শাহরিয়া, হেড অব কার্ড বিজনেস ডিভিশন ও উপমহাব্যবস্থাপক NM ফিরোজ কামাল, ব্র্যাক ইউনিভার্সিটির ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ডিরেক্টর মাসরুর রহিম সাদাত, জয়েন্ট ডিরেক্টর আজহারুল ইসলাম ভূঁইয়া সহ পূবালী ব্যাংকের কর্মকর্তা এবং ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তারা। এই কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক কর্মকর্তারা আধুনিক, নিরাপদ এবং সহজ ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন। একই সঙ্গে বিভিন্ন কেনাকাটা, শিক্ষা সংক্রান্ত ব্যয় এবং বিশেষ অফার ও ডিসকাউন্ট সুবিধাও পাওয়া যাবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরেকবার জানি। পাহাড় ধসে বান্দরবান কক্সবাজারে 4 দিনে 30 জনের মৃত্যু, ভারী বর্ষণে প্লাবিত কয়েকশো গ্রাম। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঠানো হয়েছে সহায়তা। বন উজাড় ও পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার, পরিবেশ রক্ষায় সমন্বিত প্রচেষ্টা অব্যাহত, বলেছেন প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন। পঞ্চদশ সংশোধনের বিষয়ে হাইকোর্টের রায় বহাল, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে, জানালেন আইনমন্ত্রী। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।